৪৯ দিন পর কাল চালু হচ্ছে দূরপাল্লার বাস, চলবে লঞ্চ, ট্রেন, নিতে হবে অর্ধেক যাত্রী, খাওয়া যাবে রেস্তোরাঁয় বসেও। ৩০ মে পর্যন্ত লকডাউন, করোনায় ২৮ জনের মৃত্যু। কারামুক্ত হলেন সাংবাদিক রোজিনা ইসলাম, পাসপোর্ট জমার শর্তে জামিন, মামলা প্রত্যাহারের সময় এখনই নয়, মত দুই মন্ত্রীর। ভৌগোলিক কারণেই বারবার বাংলাদেশে আঘাত হানে প্রাকৃতিক দুর্যোগ, ইয়াস মোকাবিলায় প্রস্তুত সরকার, বললেন প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র উদ্বোধন। পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সেতুর ভাঙা থেকে মাওয়া পর্যন্ত রেল লাইনের কাজ, শেষ হয়েছে ৬৬ ভাগ। সেতু উদ্বোধনের দিন থেকেই রেল চলার প্রত্যাশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি এশা হোসেন। শুরুতেই সাংবাদিক রোজিনা ইসলামের কারামুক্তির খবর। ৫ দিন পর কারামুক্ত হলেন সাংবাদিক রোজিনা ইসলাম। পাসপোর্ট জমা দেওয়ার শর্তে সকাল ১১টার পর তাকে জামিন দেন আদালত। আইনি প্রক্রিয়া শেষে বিকেল ৪:৩০টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। এদিন রাষ্ট্রপক্ষই রোজিনাকে জামিন দেওয়ার প্রস্তাব দেন। এদিকে শুনানিতে আদালত বলেন, গণমাধ্যম গণতন্ত্রের সহায়ক হিসেবেই কাজ করে। কারিগরি ত্রুটির কারণে এই মুহূর্তে আমরা রিপোর্টটি প্রচার করতে পারছি না, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এদিকে রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা এবং প্রত্যাহার স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখতিয়ার বলে মনে করেন আইনমন্ত্রী। ৪৯ দিন পর এই মামলার তদন্ত যাতে কোনোভাবেই প্রভাবিত না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতের পাশাপাশি সবাইকে আইন মেনে চলতে হবে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি আরও বলেন, নিরপেক্ষ তদন্তের বিষয়ে তিনি সচেষ্ট। আদালতে যখন স্বজন ও সহকর্মীরা সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আদেশের অপেক্ষায়, তখন এ বিষয়ে কথা বলতে রাজধানীর গুলশানে আইনমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করছিলেন সাংবাদিক নেতারা। এ সময় মন্ত্রী জানান, জামিন আবেদনের বিরোধিতা না করতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠক শেষ হতে না হতেই জানা যায় জামিন পেয়েছেন রোজিনা। মামলা প্রত্যাহার করা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে তার কিছু করার নেই। মামলা প্রত্যাহার করার দায়িত্ব কিন্তু আইন মন্ত্রণালয়ের না। মামলা প্রত্যাহার করার দায়িত্ব হচ্ছে যারা মামলা করেছেন, আর অন্যটা হচ্ছে যে হোম মিনিস্ট্রি। কিন্তু আমার মনে হয় যে মামলা যখন হয়েছে, মামলা প্রত্যাহারটা বড় কথা নয়, মামলার তদন্তটা বড় কথা। মামলার তদন্ত করে যদি কেউ নির্দোষ হয় বা দোষী হয়, তাহলে আমার বিশ্বাস আপনারা সেই তদন্তের উপরে আস্থা রাখবেন। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে তথ্যমন্ত্রী জানান, রোজিনার সাথে কোনো অন্যায় আচরণ করা হয়ে থাকলে তা হবে অগ্রহণযোগ্য, নিন্দনীয়। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে, অর্থাৎ এটি মামলাটা ডিবিতে গেছে, সুতরাং তদন্তের মাধ্যমে যাতে সত্যটা বেরিয়ে আসে কি ঘটেছিল, এবং তার সাথে কোনো অন্যায় আচরণ করা হলে সেটিও তদন্তে আসবে। তার সাথে যদি কোনো অন্যায় আচরণ করা হয়ে থাকে সেটি অবশ্যই গ্রহণযোগ্য নয়, নিন্দনীয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। আমরা আশা করব যে এই ধরনের সিচুয়েশন হবে না। সুরক্ষা আইন, গণমাধ্যম কর্মী আইন এবং ডিজিটাল আইনটি সাংবাদিকদের বেলায় অপব্যবহার করা হবে না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে হওয়া বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী 5 সাংবাদিক সংগঠনের নেতারা মন্ত্রীদের সাথে বৈঠক করেন। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। যেমনটি আগে জানিয়েছিলাম, 5 দিন পর কারামুক্ত হলেন সাংবাদিক রোজিনা ইসলাম। সে বিষয়ে দেখে নেব বিস্তারিত। 5 দিন কাটিয়েছেন কারাগারে। রোববার বিকেল 4:20 কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে এলেন সাংবাদিক রোজিনা ইসলাম। এ সময় তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান তার সহকর্মী ও পরিবারের সদস্যরা। কারামুক্ত হয়ে গণমাধ্যম কর্মী ও দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে সাংবাদিকতা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন রোজিনা।
এর আগে রোববার সকালে আদালতের কার্যক্রমের শুরুতেই রাষ্ট্রপক্ষ রোজিনাকে জামিন দেওয়ার প্রস্তাব দেয়। শর্ত দেয়া হয় পাসপোর্ট জমা দেওয়ার। এতে সম্মত হন আসামিপক্ষ। পরে ৫,০০০ টাকা মুচলেকায় জামিন দেন আদালত। পর্যবেক্ষণে আদালত গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। ইসলামের বিরুদ্ধে যে মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সেন্সিটিভ, তারপরেও আমরা রাষ্ট্রপক্ষ থেকে এই জামিনের ব্যাপারে আমরা কনসিডার করার কথা বলেছি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা এবং সেখানে স্বচ্ছতার সাথে কাজ করা, এটা প্রত্যেকের দায়িত্ব। ম্যাজিস্ট্রেট মহোদয় এই অবজারভেশনটা উনি দিয়েছেন। এ সময় আসামিপক্ষ বলেন, রোজিনার সঙ্গে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। কন্ডিশনাল বেল ইজ নট এ বেল ইন দি আই অফ ল। রাষ্ট্রপক্ষ থেকে দাখিলকৃত ডকুমেন্টস আমরা আইনানুগ প্রক্রিয়ায় উত্তোলন করে অতঃপর আইনানুগ প্রক্রিয়ায় এই মামলার ন্যায় বিচারের স্বার্থে যা করা দরকার আমরা সেই প্রক্রিয়া শুরু করব। রোজিনার পরিবার ও প্রথম আলোর পক্ষ থেকে আবারও দাবি জানানো হয় মামলা প্রত্যাহারের। তার অবস্থা খুবই খারাপ, তার 7-8টা রোগে সে অসুস্থ। এই মামলা নিঃশর্তভাবে প্রত্যাহার করে নেওয়া হোক এবং যে ক্ষত হয়েছে এটা তো আর ডাক্তার সারবে না, কিন্তু ক্ষতটা উপশমের জন্য সরকারের রাজনৈতিকভাবে উদ্যোগী হওয়া উচিত। গত 17 মে তথ্য সংগ্রহের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে হেনস্থার শিকার হন রোজিনা ইসলাম। পরে গুরুত্বপূর্ণ তথ্য চুরির অপরাধে 100 বছরের পুরনো অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয় তাকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ৪৯ দিন পর থেকে আগামীকাল থেকে চালু হচ্ছে দূরপাল্লার বাস। চলবে লঞ্চ, ট্রেনও, তবে নিতে হবে অর্ধেক যাত্রী। হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানে বসেও খাওয়া যাবে। এর বাইরে অন্যান্য বিধিনিষেধ বজায় রেখে আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলছেন, করোনা সংক্রমণের হার বিবেচনা করতে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। করোনা সংক্রমণ ও শনাক্তের হার বেড়ে যাওয়ায় গত মাসের শুরুর দিকে দ্বিতীয় দফায় লকডাউনের ঘোষণা দেয় সরকার। বন্ধ করে দেওয়া হয় বাস, লঞ্চ ও ট্রেন সহ সব ধরনের গণপরিবহন। 1.5 মাসেরও বেশি সময় ধরে চলা সরকারি বিধিনিষেধ বিভিন্ন সময় ক্ষেত্রবিশেষে শিথিল করা হয়। সবশেষ গত 6 মে থেকে জেলার ভিতরে বাস চালু করা হলেও সব ধরনের দূরপাল্লার যোগাযোগ ছিল বন্ধ। ফলাফল, ঈদুল ফিতরে স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করেই বাড়ি গিয়েছেন লাখ লাখ মানুষ। ঢাকায় ফেরার সময়ও একই ধরনের ভোগান্তি তাদের সঙ্গী। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি বিবেচনা দূরপাল্লার যান খুলতে হলো। 49 দিন পর সোমবার থেকে অর্ধেক আসন খালি রেখে সব গণপরিবহন চালুর অনুমতি দিয়েছে সরকার। হোটেল, রেস্তোরাঁ খোলারও অনুমোদন মিলেছে, তবে সেখানে সর্বোচ্চ অর্ধেক গ্রাহক একসাথে বসতে পারবেন। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের দেয়া প্রজ্ঞাপনে এসব নির্দেশনা জারি করা হয়। আপাতত আমরা 1 সপ্তাহের জন্য এই সিদ্ধান্তটা আমরা গ্রহণ করেছি। সবসময় পর্যবেক্ষণ করছি এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনার সাপেক্ষে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। এদিকে সরকারি নির্দেশনা মেনে সোমবার সকাল থেকে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলাচল শুরুর প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। হ্যান্ড স্যানিটাইজার যেন প্রত্যেক গাড়িতে থাকে এবং অর্ধেক আসন যেন যে কোনো অবস্থায় অর্ধেক আসন খালি রাখতে হবে। 28 জোড়া ট্রেন আমাদের চলবে। 50% টিকিট বিক্রি করবো আমরা। কাউন্টারে আমরা কোনো টিকিট রাখতেছি না, সবগুলোই অনলাইনে। অর্ধেক যাত্রী নিতে হবে এবং ভাড়াটা ওই বর্ধিত আকারেই নেওয়া হবে এবং স্বাস্থ্যবিধি পুরোপুরি মানতে হবে। গত বছর প্রথম দফার সাধারণ ছুটিতে দেশের টানা 66 দিন সব ধরনের গণপরিবহন বন্ধ ছিল। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। 1.5 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর কাল থেকে দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন চালুর প্রস্তুতি নিচ্ছেন পরিবহন শ্রমিকরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন, সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন এবং চট্টগ্রাম রেল স্টেশনে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি কমলের কাছে। কমল, প্রথমেই যাচ্ছি রবিনের কাছে। দুঃখিত রবিন, যে কর্মচাঞ্চল্যে ফিরল গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল। আমরা আসলে যেটি দেখছি, আজকে যখন সরকারের নতুন প্রজ্ঞাপনে দূরপাল্লার বাস চলাচলের বিষয়ে ইতিবাচক সায় দেওয়া হয়েছে এবং সে অনুমোদন দেওয়া হয়েছে, তারপরেই কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে এই গাবতলী আন্তজেলা বাস টার্মিনালের যে বাস টার্মিনালগুলো, যে বাস টার্মিনালের যে টিকিট কাউন্টার এবং যে আশপাশের যে পারিপার্শ্বিকতা, সেখানে কিন্তু বেশ কর্মচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। আমরা
আসলে যেটা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে কিন্তু দূরপাল্লার বাস চলাচল করবে এই খবর পেয়ে অনেক যাত্রীকে আমরা আসলে যেটি দেখছি যে তারা বাস টার্মিনালে এসেছেন, তারা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, এবং অনেকে আসলে যেটি দেখতে পাচ্ছি যে আগাম যে টিকিট বিক্রির টিকিট তারা কিনে নিচ্ছেন সেই তৎপরতাও কিন্তু আমরা বাস টার্মিনালে দেখতে পাচ্ছি। এবং একটি বিষয় আপনাকে যদি জানাতে চাই যে আজকে সরকারি যে প্রজ্ঞাপনে সেটি আসলে যেটি বলা হয়েছে যে প্রতিটি বাসে দূরপাল্লার বাসগুলোতে এক আসন ফাঁকা রেখে তারা আসলে যাত্রী পরিবহন করতে পারবে, এবং সেক্ষেত্রে যে বাস টার্মিনালগুলো যেগুলো রয়েছে তারা আসলে 60% বেশি ভাড়া নিচ্ছে 60% বেশি আগের তুলনায়, স্বাভাবিক সময়ের তুলনায়। এবং যে যে পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আসলে যেটি বলছেন যে বাসগুলোতে যে সরকারের যে নির্দেশনা, স্বাস্থ্যবিধি মেনে চলা, এবং যে প্রতি সিটে একজন যে বসার ব্যবস্থা করা এবং 2 সিটে একজন বসার ব্যবস্থা করা, এবং যে মাস্ক ব্যবহার নিশ্চিত করা, সেগুলো যেন নিশ্চিত থাকে সেই বিষয়ে তারা সচেষ্ট থাকবেন। আমরা একটু জানার চেষ্টা করব সদরঘাট বাস টার্মিনাল লঞ্চ টার্মিনালের খবরাখবর। আমাদের সহকর্মী কামরুজ্জামান মামুন জানাবেন সে খবর। মামুন। রবিন, প্রায় 1.5 মাসেরও বেশি সময়, অর্থাৎ 1 মাস 19 দিন পর আগামীকাল সকাল থেকে কার্যকর হতে যাচ্ছে লঞ্চ চলাচল। এবং আমরা দুপুর পর এসে সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখেছি যে এখানে কিন্তু অনেকগুলো লঞ্চ নোঙর করা রয়েছে, এবং কোনো লঞ্চেই কিন্তু তাদের যে কর্মচারী, সেই কর্মচারী ছাড়া কিন্তু আসলে কেউই নেই, এবং কর্মচারীরা তাদের যে লঞ্চ ছাড়ার প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা ধীরে ধীরে গ্রহণ করছেন। জানিয়ে রাখি যে শরীয়তপুর এবং চাঁদপুরের লঞ্চ আগামীকাল সকাল 7টায় এই সদরঘাট থেকে ছাড়ার মাধ্যমে কিন্তু শুরু হবে আনুষ্ঠানিকভাবে এই দীর্ঘ 1 মাস 9 দিন পর যে লঞ্চ চলাচল, সেটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে আগামীকাল সকালে শরীয়তপুর এবং চাঁদপুরের লঞ্চ ছাড়ার মাধ্যমে। এছাড়া ঠিক তারপরই 7টা 15, 8টা 30 এবং 9টা এভাবে প্রতি ঘন্টায় কিন্তু লঞ্চ থাকবে। এবং তারপর কিন্তু বরিশালের বিভিন্ন যে জেলা, বরিশালের প্রায় সমস্ত জেলাতেই আসলে মানুষ যারা যান তারা কিন্তু এই নৌপথ ব্যবহার করেন, এবং তাদের অন্যতম প্রধান বাহন হলো লঞ্চ, এবং এই লঞ্চেই তারা যাতায়াত করে থাকেন। এবং সেই বরিশালের ভোলার উদ্দেশ্যে কিন্তু আমরা জানতে পেরেছি সকাল 8টায় লঞ্চ ছেড়ে যাবে প্রথম, যেটি আসলে গ্রিন লাইন, এবং তারপর কিন্তু ধারাবাহিকভাবে আরও অনেকগুলো লঞ্চ ছেড়ে যাবে ভোলার ইলিশা ঘাটের উদ্দেশ্যে, এগুলো দুপুরের আগেই। তো আসলে লঞ্চের আনুষ্ঠানিক যাত্রা আগামীকাল সকাল থেকে শুরু হচ্ছে। আমরা এখন চলে যাব চট্টগ্রামে, সেখানে থেকে জানাবেন সহকর্মী কমল দে। ধন্যবাদ মামুন। চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ে পূর্ব এবং পশ্চিমাঞ্চলে 1.5 মাস পর আগামীকাল থেকে 28 জোড়া ট্রেন চলাচল শুরু হচ্ছে। আগামীকাল সকাল 7টায় চট্টগ্রামের সুবর্ণা এক্সপ্রেস, ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস, অর্থাৎ সকল ট্রেন কিন্তু চলাচল শুরু হবে। তবে অনলাইনে টিকিট বিক্রি চলবে, অনলাইনে, যে কারণে কাউন্টার থেকে টিকিট কিনতে হবে না। তবে আজকে সিদ্ধান্ত আসার পরপরই কিন্তু চট্টগ্রামের যে স্টেশনগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, এবং একটা যে সাফ দিন যে ট্রেন চলাচল করে না, যে ময়লাগুলো জমছিল, সেই ময়লাও কিন্তু আমরা দেখেছি বিকেলের পর থেকে স্টেশন রেলওয়ে কর্মকর্তারা সেগুলি পরিষ্কার শুরু করেছেন। এবং নিরাপত্তা বাহিনীর যে স্টেশন কেন্দ্রিক যে টহল, সেই টহলটি কিন্তু জোরদার করা, যেহেতু আগামীকাল থেকে ট্রেন চলাচল শুরু হবে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না করে, কোনো রকম সমস্যা না হয়, সে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে নিরাপত্তা বাহিনীর যে স্টেশনের সদস্যরা টহল দিয়েছেন, এবং রেলওয়ে যে স্টেশন কেন্দ্রিক যে কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু স্টেশনে আছেন, এবং তারা স্টেশনগুলি যে পরিষ্কার পরিচ্ছন্নতা, ট্রেনগুলি যে পরিষ্কার করা, যেহেতু আপনি দেখতে পাচ্ছেন চট্টগ্রাম স্টেশনে কিন্তু ঢাকাগামী সুবর্ণা এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস, সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস সব ট্রেন কিন্তু স্টেশনে রাখা হয়েছে এবং সাজিয়ে রাখা যায় আগামীকাল সকাল থেকে যাতে চলাচল কোনো বিঘ্ন না ঘটে। আমরা দেখেছি দুপুরে যে সিদ্ধান্ত হয়েছে 28 জোড়া ট্রেন চলাচল করবে আগামীকাল সকাল 7টা থেকে। এরপর রেলওয়ে কর্মীরা কিন্তু সরব হয়ে ওঠেন এবং তারা স্টেশনে চলে আসেন। স্টেশনে এসে প্রথম পর্যায়ে তারা কিন্তু স্টেশনে এসে স্টেশনগুলো পরিষ্কার করছে এবং ট্রেনগুলো কিন্তু যাতে মানুষজন যেতে পারে, কারণ 2 সিট মিলে একজন যাবে, সেই ট্রেনগুলি তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল দীর্ঘ 1.5 মাস পর আগামীকাল থেকে যে ট্রেন চলাচল শুরু হবে সে প্রস্তুতি হিসাবে কিন্তু রেলওয়ে কর্মকর্তারা স্টেশন পরিষ্কার করছেন, প্ল্যাটফর্ম পরিষ্কার করছেন, ট্রেনগুলো যে পরিষ্কার করছেন এবং ট্রেনগুলো যে স্টেশনে এনে রাখা হয়েছে তার সর্বশেষ। দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন চালুর বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ নিয়ে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে কথা বলছে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। যেটাতে আরো ইমপ্রুভ করার
বা ওরা মনে করে কিনা, যেহেতু এখানে একবার আসছে এটার উপর ওদের যদি কোনো সাজেশন থাকে দেখো, আমরা বসে দেখি এটাকে আরও স্ট্রেনথেন করা যায় কিনা। বাট আমার কাছে জানা মতে এখন পর্যন্ত শ্রীলঙ্কা বোর্ড এবং আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। আমরা উই আর হ্যাপি উইথ দ্য সিস্টেম। কালকে আমরা দেখেছি যে অন্যদের কথা জানি না, আমাদের জন্য এটা ভীষণ কঠিন। এটা আমাদের জন্য ভীষণ কঠিন দুইটা কারণে। মানে কতগুলা বেসিক জিনিস, আমাদের এক এক দেশের কালচার এক এক রকম। আমরা হচ্ছি অনেক প্লেয়ারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে অভ্যস্ত, ঠিক আছে? এমন কোনো খেলা হয়েছে যে যেখানে খেলা হচ্ছে আর আমি ওদের সাথে গিয়ে থাকি নাই, দেখা করি নাই, খেলার দিন, আগের দিন, প্রত্যেক দিন। একটা ম্যাচ হেরে গেলেও গিয়েছি, আর হারার পরে নেক্সট খেলার আগেও গিয়েছি। এখন এই যে জুমে টেলিফোনে কথা বলা এটা এক জিনিস, আর সবাইকে নিয়ে একসাথে বসা এক জিনিস, তো এই জিনিসটাই তো নেই। দিস ইজ নাম্বার ওয়ান। ওয়েস্ট ইন্ডিজের পরে গেলাম, সাথে সাথে চলে গেলাম ইয়েতে নিউজিল্যান্ড থেকে এসেই সাথে সাথে চলে গেলাম শ্রীলঙ্কা। এখন থেকে এখন আসছি, এখন সামনে আরও আসবে, অস্ট্রেলিয়া আসবে, নিউজিল্যান্ড আসবে, ইংল্যান্ড আসবে। সো আবার আমরা যাচ্ছি জিম্বাবুয়ে। সো মানে এত কন্টিনিউয়াস খেলা, এবং প্রতিবারই কিন্তু এইসব কোয়ারেন্টাইন, আইসোলেশন, নিয়মকানুন, কোভিড প্রোটোকল যেগুলো মেনে করতে হচ্ছে। আমি মনে করি যে এটা আমাদের জন্য, এটা সবার জন্য সমস্যা হওয়ার কথা, কিন্তু কতগুলো দেশ আছে যেখানে নাকি তারা খেলার মধ্যে আছে। ফর এক্সাম্পল, এই থ্রুআউট যদি কোভিড সিচুয়েশন দেখেন, শ্রীলঙ্কা কিন্তু তাদের খেলা চালিয়ে যাচ্ছে। সো ওরা খেলার মধ্যে আছে, আমরা কিন্তু খেলার মধ্যে নাই, খালি ওই টুর্নামেন্ট ম্যাচগুলো খেলতেছি। নর্মাল খেলার মধ্যে আমরা এখনও যেতে পারিনি, ঠিক আছে? ইংল্যান্ডের ওরা দেখেছি ওরা করছে, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড করছে, কিন্তু আবার অনেক দেশ পারছেও না। এদের মধ্যে আমরা একটা। সো ইট ইজ ভেরি রিস্কি, এবং আমরা বলতে পারেন যে ওরা চালাতে পারলে আপনারা চালাতে পারেন না কেন, এই প্রশ্ন আসতে পারে। চালাতে পারি না যে তা না, কিন্তু আমরা যেইভাবে চালাতে চাই সেটা চালানো আমাদের জন্য অনেক কঠিন। কাজে আমরা শিওর হতে পারছি না যে চালাতে গেলে কেউ আক্রান্ত হবে না। একটা খেলোয়াড়ও যদি আমাদের আক্রান্ত হয়, সেটা তো আমাদের জন্য একটা বিরাট দুঃখের ব্যাপার হবে। সেই জন্য আমরা অনেক বেশি পিছিয়ে আছি অন্যদের তুলনায়। জুন মাসে ইনশাল্লাহ করে ফেলবো। তারা বলেছে যদি তাদের সাথে নেগোশিয়েট করে সেটা আগের পর্যায়ে বা তাদের মনোনীত না হয়, তারা গণ অবসরে যাবে। মানে এই যে প্যান্ডেমিকের জন্য মোটামুটি সবগুলা বোর্ডই কম বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ নিয়ে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কথা বলছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সব ধরনের দুর্যোগ মোকাবেলা করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে স্যাটেলাইটের মাধ্যমে আরও শক্তিশালী পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিভিন্ন স্থানে নির্মিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় 225টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সমুদ্র সংলগ্ন বদ্বীপ হওয়ায় ছোট্ট এই ভূখণ্ড প্রায় আক্রান্ত হয় বন্যা, জলোচ্ছ্বাস কিংবা ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে। করোনা মহামারীতেও গেল বছর আমপানের আঘাত সয়েছে দেশ। আগাম প্রস্তুতি আর সতর্কতায় দুর্যোগে ঝুঁকি কমিয়ে বিশ্বে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের কারণে আগামীতে এমন দুর্যোগ সহনীয় পর্যায়ে এনে জানমালের ক্ষতি কমাতে এবার একযোগে দেশব্যাপী 225টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। 50টি মুজিব কিলার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করছি। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 110টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, 30টি বন্যা আশ্রয় কেন্দ্র, 30টি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র, 5টি মুজিব কিল্লার উদ্বোধন এবং 50টি মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা। সরকার প্রধান বলেন, দুর্যোগের ঝুঁকি কমাতে মানুষের সচেতনতার পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতাও বাড়ানো হচ্ছে। স্যাটেলাইটের মাধ্যমে কোনো দুর্যোগ আসলে তার পূর্বেই যেন আমরা পূর্বাভাসটা দিতে পারি। আমাদের এই স্যাটেলাইটের মাধ্যমে সেই পূর্বাভাস দেওয়ার ব্যবস্থাটাও আমরা করব। কিছুটা আমরা করতে পারি, কিন্তু আমাদের যে বিশাল সমুদ্রসীমা সম্পূর্ণটা যাতে আমরা করতে পারি তার জন্য ব্যবস্থা
আমরা নেব। সব দুর্যোগ মোকাবিলা করেই এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। জানান, ঘূর্ণিঝড় ইয়াস থেকে রক্ষা পেতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হবে, আর তাছাড়া বাংলাদেশে তো মাঝে মাঝে মনুষ্য সৃষ্ট দুর্যোগও আসে। তো সবই মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। আরেকটা ঘূর্ণিঝড় কিন্তু আসছে, এখন সেটা কেবল তৈরি হচ্ছে, কত দূর যাবে এখন আধুনিক প্রযুক্তির কারণে আমরা অনেক আগে থেকে জানতে পারি, আর সে বিষয়ে যথেষ্ট সতর্কতা ইতিমধ্যে আমরা নিতে শুরু করেছি। পরে অনলাইনে সংযুক্ত নোয়াখালীর সুবর্ণচর, বরিশালের উজিরপুর এবং গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় তৃণমূলের মানুষের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আজ বিকেলে নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়। এরই মধ্যে সমুদ্র বন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় ইয়াস অনেকটা আমপানের মতোই, তবে এখন পর্যন্ত সুপার সাইক্লোনের সম্ভাবনা নেই। এটি তীব্র থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানবে ভারতের পশ্চিমবঙ্গে। এরপরই বাংলাদেশে ঝুঁকিতে আছে খুলনা ও সুন্দরবন উপকূলীয় অঞ্চল। মঙ্গলবার এটা তীব্র থেকে অতি তীব্র সাইক্লোনের রূপ নিতে পারে। আমরা আশা করছি বুধবার অর্থাৎ ২৬ তারিখ বিকাল অথবা সন্ধ্যা নাগাদ এটা উপকূলের কাছাকাছি, পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি চলে আসবে। এবং এটা এ পর্যন্ত আমাদের যে অ্যানালাইসিস আছে, আমাদের যে বিভিন্ন মডেলের যে আমরা অ্যানালাইসিস করছি, এতে দেখা যাচ্ছে যে মেন বডিটা ওয়েস্ট বেঙ্গল দিকে বেশি দেখা যাচ্ছে, সারাউন্ডিং বাংলাদেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে খুলনা রিজন, আর অন্য পাশে হচ্ছে আপনার উত্তর উড়িষ্যার দিকে কিছু বডি পাবে। সোমবার সন্ধ্যা থেকে পরদিন সকালের মধ্যে এটি ঘূর্ণিঝড় ইয়াসে রূপ নিতে পারে বলে পূর্বাভাস রয়েছে। গতকাল যে লঘুচাপ ছিল রাত্রিতে ওটা সুস্পষ্ট লঘুচাপ হয়েছে। এটা আজকে হয়তো দুপুরের পরে অর্থাৎ বিকাল নাগাদ এটা নিম্নচাপ রূপ ধারণ করবে। আমরা আশা করছি হয়তো আগামীকাল দিয়ে এটা সাইক্লোন রূপ নেবে, সেই সময় নাম ধারণ করবে, ইয়াস নাম ধারণ করবে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মঙ্গলবার থেকে দাবদাহের তীব্রতা কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পরশুদিন টেম্পারেচার অনেকটা আমাদের নর্মাল কন্ডিশনে চলে আসবে। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। একের পর এক বের হয়েছে দুর্নীতির খবর। দেশ জুড়ে চাঞ্চল্য তৈরি করলেও এ ধরনের ঘটনায় কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়। কোনো ক্ষেত্রে অব্যবস্থাপনার অভিযোগ ছিল খোদ শীর্ষ কর্তাদের বিরুদ্ধেই। যে কটির বিষয়ে তদন্ত কমিটি হয়েছে সেগুলোর কোনোটাই লেখেনি আলোর মুখ। বিশ্লেষকরা মনে করেন, এভাবে শত অভিযোগের পরও ব্যবস্থা না নেয় নতুন করে দুর্নীতিতে উৎসাহিত হন অসৎ কর্মকর্তারা। এহসান জুয়েলের রিপোর্ট। একের পর এক দুর্নীতির অভিযোগ, প্রশ্নবিদ্ধ মন্ত্রণালয়ের দক্ষতা, প্রশ্নবিদ্ধ শীর্ষ কর্তারা। করোনাকালে জরুরি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কেনাকাটার সময় যেন শুরু হয় সরকারের অর্থ নয়ছয়ের এক মহোৎসব। শুরুতেই উঠে আসে স্বাস্থ্যের সব কেনাকাটায় মিঠু সিন্ডিকেটের কথা। সিএমএসডির পরিচালক বদলির আগে এই বিষয়টি জানান মন্ত্রণালয়ে, তবে কোনো অবস্থাতেই সেটা স্বীকার করেননি স্বাস্থ্যমন্ত্রী। যে এখনো স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেট কাজ করছে। মিঠু সিন্ডিকেট, মিঠুটা কোন ব্যক্তি সেটা আমি দেখিনি। করোনাকালে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পরিবর্তে মন্ত্রীর দীর্ঘদিন মন্ত্রণালয়ে অনুপস্থিত থাকার বিষয়টি উঠে আসে শুরুতেই। তখন অবশ্য নিজের ঘরে থেকে কাজ করার কথা উল্লেখ করে সময় সংবাদকে মন্ত্রী জানিয়েছিলেন তিনি যেখানে বসেন সেটাই অফিস। অফিস আমাদের বিভিন্ন জায়গায়, এখন এই রুমটাই তো শুধু অফিস নয়, অফিস তো বহু জায়গায় আছে, আমরা বহু জায়গা থেকে কাজ করি, যেখানেই বসবো আমি সেটাই তো অফিস। বিশ্বব্যাংকের সহযোগিতায় জরুরি কেনাকাটার জন্য ইআরপিপি প্রকল্পের শত কোটি টাকা লুটপাটের একাধিক খবর উঠে আসে সময় সংবাদের অনুসন্ধানে। গাড়ির যন্ত্রপাতি আমদানির প্রতিষ্ঠান, কম্পিউটার প্রতিষ্ঠান, ইলেকট্রনিক্স আমদানিকারক প্রতিষ্ঠান সহ রাতারাতি গজিয়ে ওঠা অনেকেই পান কোটি টাকার কাজ। তাদের অনেক প্রতিষ্ঠানকে ঠিকানায় গিয়ে খুঁজে পাওয়া যায়নি, ফলাফল পণ্য সরবরাহ না করেই টাকা নিয়ে গায়েব হয়ে যান অনেকে। বহুল আলোচিত ডাক্তার সাবরিনা ও রিজেন্টের শাহেদের জালিয়াতির সাথেও বের হয়ে আসে মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাদের যোগসূত্র। এসব ঘটনায় সরকারের ইমেজ ক্ষুণ্ণের পাশাপাশি জনগণ সেবা বঞ্চিত হলেও বহাল তবিয়তে আছেন মন্ত্রণালয় ও স্বাস্থ্য সংশ্লিষ্ট সবাই। ভূত এখনো সর্ষেই আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য বিভাগে নেতৃত্বহীনতা কিংবা
সংশ্লিষ্ট অন্যান্য বিভাগ এবং মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় না থাকার ফলে স্বাস্থ্য বিভাগে নানা ধরনের যেগুলো দুর্নীতি দেখা গিয়েছে বিভিন্ন সময়ে। দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে শীর্ষ কর্তাদের মধ্যে একমাত্র স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আবুল কালাম আজাদকে সরে যেতে হয়, কিন্তু তার দুর্নীতির তদন্ত রিপোর্ট এখনো আলোর মুখ দেখেনি। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। অদক্ষতার কারণে করোনা টিকা সংগ্রহে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, তবে তার ফুসফুস থেকে এখনো কৃত্রিম উপায়ে পানি অপসারণ করা হচ্ছে। করোনা ভাইরাসের টিকা সংগ্রহে সরকার শুরু হতেই দুর্নীতি, অযোগ্যতার কারণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। অবিলম্বে এই বিষয়গুলোর বিস্তারিত ব্যাখ্যা ও টিকা প্রাপ্তির রোডম্যাপ জনগণের সামনে তুলে ধরার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। উনি এখনও সিসিইউতেই আছেন এবং সিসিইউ থেকে বেরোতে পারছেন না, অর্থাৎ ডাক্তার এটা অ্যালাউ করছে না। শি ওয়ান্টস টু গো, কিন্তু ডাক্তাররা থেকে কিছুতেই অ্যালাউ করছে না, কারণ এখনও কিন্তু তার লাংসে পাইপ দেওয়া আছে, রাইট? লাংসে তার পাইপ আছে যেখান দিয়ে আপনার ড্রেন আউট করতে হচ্ছে এক্সট্রা ওয়াটার। পদ্মা সেতুর দুই প্রান্তে ভাঙা থেকে মাওয়া পর্যন্ত প্রায় 49 ভাগ রেল অবকাঠামো নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। এই অংশে অগ্রগতি 66 ভাগ। প্রকল্প পরিচালক বলছেন, পদ্মা সেতুর উদ্বোধনের দিনেই এই অংশে রেল চালু করার লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। আস্তে আস্তে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন দরজায় কড়া নাড়ছে। অপেক্ষায় দিন গুনছেন ভাগ্য পরিবর্তনের। ট্রেনে করে স্লিপার উঠানো হচ্ছে পদ্মা সেতুর রেল সংযোগ সেতুতে, বসানো হচ্ছে রেল স্লিপার। 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর সাথে 5.25 কিলোমিটার রেল সংযোগ সেতুর কাজ শেষ পর্যায়ে। দুই প্রান্তে রেল সংযোগ সেতুর পরিবর্তন হওয়া অংশটুকু নতুন নকশা অনুযায়ী বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। তৈরি হওয়া রেল লাইনের অবকাঠামোতে ফিনিশিংয়ের কাজ চলছে। করোনার লকডাউনেও পদ্মা সেতুর রেল লিঙ্ক প্রকল্পের কাজে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। করোনার ভিতরেও যে আমরা এই পরিস্থিতিতে কাজ করছি, হরদম কাজ চলতেছে, তাতে কোনো সমস্যা হয় নাই। পরবর্তীতে মনে হবে যে না, পদ্মা সেতুতে কাজ করছি, অনেকটা গর্বের বিষয়। পদ্মা সেতুর নিচতলায় 1312টি রেলওয়ে স্ট্যান্ডারের মধ্যে বসে গেছে 1200টি, আর 2959টি রেলওয়ে স্ল্যাবের 2684টি বসে গেছে। বাকি মাত্র 9% কাজ এবং গ্যাস লাইন স্থাপনের পরই মূল সেতুতে রেল লাইন তৈরির জন্য রেল কর্তৃপক্ষকে হস্তান্তর করা হবে। 2022 সালের জুনের মধ্যেই পদ্মা সেতুতে যানবাহন ও রেলপথ চলাচলের আশা কর্তৃপক্ষের। এই কাজগুলো কমপ্লিট হওয়ার পরে আমরা রেলওয়ের কাছে আগামী বছর রেলওয়ে ট্র্যাক বসানোর জন্য হ্যান্ডওভার করব। পদ্মা সেতু কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে তাদের নির্ধারিত সময়ে আমরা পদ্মা সেতুতে কাজ, রেল ট্র্যাক বসানোর কাজ শুরু করব। ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য 172 কিলোমিটার। তবে ঢাকা মাওয়া অংশের কাজ শেষ হবে 2024 সালের মধ্যে। ফরিদপুরে ভাঙা থেকে মুন্সিগঞ্জের মাওয়া পর্যন্ত রেলের অবকাঠামো সম্পন্ন প্রায়। আগামী জুন থেকে রেলওয়ে ট্র্যাক স্থাপনের কাজ শুরু হবে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। 4 দিনেও স্বাভাবিক হয়নি সৌদি প্রবাসীদের ফ্লাইট শিডিউল। বিমানবন্দর থেকে কারওয়ান বাজারে সাউদিয়া এয়ারলাইন্সের কার্যালয়ে ঘুরপাক খাচ্ছেন তারা। নতুন বিধিনিষেধের বেড়াজালে আটকে হোটেল বুকিংয়ের জন্য গুনতে হচ্ছে অতিরিক্ত 60 থেকে 70 হাজার টাকা পর্যন্ত। বিড়ম্বনা যেন পিছু ছাড়ছে না সৌদি প্রবাসীদের। সৌদি সরকারের নতুন নতুন বিধিনিষেধের বেড়াজালে কয়েক মাসের ব্যবধানে 3 দফা দুর্ভোগের শিকার হয়েছেন প্রবাসীরা। 19 মের পর নতুন বিধিনিষেধের কারণে 4 দিন ধরে সীমাহীন ভোগান্তি পোহাচ্ছেন কর্মস্থলে যেতে চাওয়া এই শ্রমজীবীরা। কখনো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কখনো কারওয়ান বাজারের সাউদি এয়ারলাইন্সের কার্যালয়ে ছোটাছুটি করছেন। তথ্য জটিলতায় অনিশ্চয়তা আরও ঘনীভূত হচ্ছে। এরকম তো করতে পারে না তারা আমাদের সাথে। লাইনে দাঁড়াও, তুই তা করে এইভাবে কথা বলতেছে, তারা এইভাবে কথা বলতে পারে না আমাদের সাথে। কপিল কইতেছে যে ওইখানে গেলে কোনো কাজ হইতেছে না,
তোমরা বাংলাদেশ থেকে বুকিং দাও। এদিকে সাউদি এয়ারলাইন্সের টিকিট কিনতে ভিড় করছেন বিভিন্ন জেলা থেকে আসা প্রবাসীরা। করোনা নেগেটিভ সার্টিফিকেট এবং হোটেল কোয়ারেন্টাইনের জন্য 60 থেকে 70 হাজার টাকা দিয়ে নিশ্চিত করতে হচ্ছে টিকিট। সাউদি এয়ারলাইন্স বলছে বিমানের আসনের উপর নির্ভর করে নির্ধারিত দিনের ফ্লাইটের যাত্রীদের টিকিট দেওয়া হচ্ছে। ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়ানোর পরে আমার এটা নাই ওইটা নাই, তাহলে আমাকে তো আগে যদি ইনফর্ম করে দিতে এই তথ্য নিয়ে এখানে আসতে হবে, এভাবে হবে। 1 মিনিট কথা বলার জন্য বলছি কি আমি থাকবো না আমি চলে যাব, এটা এরা শুনতে চাইতেছে না। তারা আমাদেরকে একটা সুরাহা দিবে যে আপনারা এত তারিখে যারা যাবেন তারা এত তারিখে টিকিট বুক দিবেন এবং কি ফ্লাইট আপনাদের এত তারিখে, এটাই তাইলে আমরা সুষ্ঠু মতো আসতে পারবো। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন নতুন নিয়ম চলতি মাসের 10 তারিখে জানিয়েছে সৌদি সরকার, কিন্তু প্রবাসীদের সঠিক তথ্য না দেওয়ায় জটিলতার সৃষ্টি হয়েছে। তথ্যের ঘাটতি আমার কাছে মনে হয় যে প্রবাসী শ্রমিকদের জন্য নতুন নতুন নিয়ম, এক এক দেশ এক এক সময় যে তথ্যগুলো বলছেন সেগুলো যদি কোনো একটা জায়গায় একসাথে রাখা যেত সরকারের কোনো একটা ওয়েবসাইটে বা দপ্তরে, তাহলে সেটা কিন্তু ভালো হতো। তবে যেসব প্রবাসীদের করোনার 2 ডোজ টিকা দেওয়া রয়েছে তাদের কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই। সৌদি আরবের পাবলিক প্রসিকিউশনের নতুন নিয়ম হচ্ছে কেউ যদি করোনা ভাইরাস ছড়ায় তাকে 5 বছরের জেল এবং সর্বোচ্চ 5 লাখ রিয়াল জরিমানা করা হবে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সরকারি বিধিনিষেধ অমান্য করে কক্সবাজারে লকডাউন হওয়া 5টি রোহিঙ্গা ক্যাম্পের বাইরে তারা বেরিয়ে এসে চলাচল করায় স্থানীয়দের মধ্যে করোনা সংক্রমণ নিয়ে চরম আতঙ্ক দেখা দিয়েছে। প্রশাসনের যথাযথ তদারকি না থাকায় সেখানকার রোহিঙ্গারা নানা অজুহাতে লোকালয়ে চলে আসছেন। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। উখিয়ার কুতুপালং বাজার, নানা ধরনের শাকসবজি ও ফলমূল বিক্রি হয় এই বাজারে, যা কেনাকাটায় ব্যস্ত শত শত মানুষ। কিন্তু কেউ মানছেন না স্বাস্থ্যবিধি, ব্যবহার করছেন না মাস্ক। ক্রেতা বিক্রেতাদের মধ্যে স্থানীয় লোকজনের পাশাপাশি রয়েছে রোহিঙ্গারাও। লকডাউন করা ক্যাম্প থেকে বের হয়ে এসে অনেক রোহিঙ্গা বসেছেন ফলের পাশাপাশি বিক্রি করছেন পান বা শাকসবজি। করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি ঠেকাতে লকডাউন করা হয়েছে উখিয়ার 4টি ও টেকনাফের 1টি ক্যাম্প। এসব ক্যাম্পে কড়া পাহারা থাকলেও নানা উপায়ে ক্যাম্প ছেড়ে বের হয়ে আসছেন রোহিঙ্গারা। কেউ লুকিয়ে গেট পার হচ্ছেন, আবার কেউ কেউ সহজে চেকপোস্ট অতিক্রম করে বের হয়ে আসছেন। এতে স্থানীয়দের মধ্যে করোনা নিয়ে বিরাজ করছে চরম আতঙ্ক। কেউ মাস্ক ব্যবহার করে না, কেউ দূরত্ব বজায় রাখে না। রোহিঙ্গারা দেওয়া আমাদের সাথে মিশে যাচ্ছে, তাও আমরা তো আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা, এই সচেতনতা সৃষ্টি করাই হবে তার মূল লক্ষ্য। সেটি প্রশাসনকে বাস্তবায়নে আরও কঠোর হতে হবে। তবে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএনের কর্মকর্তা জানালেন, সংক্রমণ রোধে লকডাউন করা ক্যাম্পে রোহিঙ্গাদের পাশাপাশি সাধারণ মানুষের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। তারা যেন এই লকডাউনের যে বিধিমালা এগুলো যেন তারা মানেন এবং তারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সে লক্ষ্যে আমরা তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি আশ্রয় শিবিরে করোনায় আক্রান্ত হয়েছেন 906 জন রোহিঙ্গা, আর মারা গেছেন 13 জন। রোহিঙ্গা আশ্রয় শিবিরে দিন দিন বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ, যার কারণে ঝুঁকিতে পড়ছে স্থানীয়দের জীবনও। তাই দ্রুত স্থানীয় জনগোষ্ঠী এবং রোহিঙ্গাদের জাতিসংঘের মাধ্যমে ভ্যাকসিনের আওতায় আনার দাবি সংশ্লিষ্টদের। উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। করোনায় হাটবাজারে ক্রেতার উপস্থিতি কম থাকায় এবছর রাজশাহী থেকে অনলাইনে আমের বেচাকেনা বেড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ, এক্ষেত্রে মানা হচ্ছে না প্রশাসনের নির্ধারিত আম নামানোর সময়সীমা। ফল গবেষকদের মতে বিক্রেতাদের এমন আচরণ নষ্ট করবে রাজশাহীর আমের সুনাম। নিয়মের ব্যত্যয় হলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জেলা প্রশাসন। আব্দুল সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। রাজশাহীর বাগানগুলোতে থোকায় থোকায় ঝুলছে আম। জেলার 18,000 হেক্টরের আম বাগান থেকে নেমেছে অনেকটা জাতবিহীন গুটি আম। আস্তে আস্তে পরিপক্ক হয়ে উঠছে গোপালভোগ, মোহনভোগ, হিমসাগর, ক্ষীরসাপাতের মতো জনপ্রিয় সুস্বাদু জাতের আম। এছাড়া 6 জুন ল্যাংড়া, 15 জুন আমরুপালি ও ফজলি আম নামবে। তবে অনলাইনে বিক্রেতারা চটকদার বিজ্ঞাপনে নির্ধারিত সময়ের মাসখানেক আগেই জনপ্রিয় জাতের আম দেবার প্রতিশ্রুতি দিচ্ছে ক্রেতাদের। তাতে করোনায় হাটবাজারে আসতে না পারা দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতারা পড়ছেন বিপাকে। বিভ্রান্তিতে আমের প্রকৃত বিক্রেতারাও। ফেসবুকে রাজশাহীর আম পেজ দিয়ে অনেকে আম বিক্রি করছে, আর সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অফার চলে। ফেসবুকে দেখলাম অনেক পেজই রাজশাহীর হিমসাগর
গোপালভোগের অর্ডার করেছে, আমরাও তাই রাজশাহীতে আমের অর্ডার করেছি। বিভিন্ন পেজে দেখলাম ন্যাংরা, হিমসাগর সহ আরো অনেক আমের অর্ডার নিচ্ছে। তো এবং মজার বিষয় হলো তারা অনেক কম দামে আমগুলো দিচ্ছে। এই অবস্থায় রাজশাহীর আমের সুনাম রক্ষায় অনলাইন বিক্রেতাদের মনিটরিং এর আওতায় আনার পরামর্শ এই ফল গবেষকের। অনলাইনে যারা দেন তাদেরও মনিটরিংয়ের আওতায় থাকা দরকার, তা না হলে রাজশাহীর যে সুনাম কোনোভাবেই যেন ক্ষুণ্ণ না হয়। অবশ্য জেলা প্রশাসন বলছে পরিপক্কতার আগে আম বিক্রি করা হলে হাটবাজারের মতো অনলাইন বিক্রেতাদেরও আইনের আওতায় নেওয়া হবে। যদি আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসে যে অনলাইনের মাধ্যমে তারা ম্যাচিউরড হওয়ার অ্যাবনর্মাল আগে একটা যৌক্তিক সময়ের অনেক আগেই তারা বিভিন্ন জায়গায় আম বিক্রি করছে, তাহলে এটা আমাদের নলেজে আসার সাথে সাথে আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব। চলতি মৌসুমে রাজশাহীর বাগান থেকে সোয়া 2 লাখ মেট্রিক টন আমের উৎপাদন আশা করছে কৃষি বিভাগ। রাজশাহীর বাগানগুলো থেকে নির্ধারিত সময়ের আগে আম নামানো হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে এই কার্যক্রমকে বাস্তবায়ন করতে গেলে বিক্রেতার পাশাপাশি ভোক্তাকেও অধিক সচেতন হতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 49 দিন পর কাল চালু হচ্ছে দূরপাল্লার বাস, চলবে লঞ্চ, ট্রেনও। নিতে হবে অর্ধেক যাত্রী, খাওয়া যাবে রেস্তোরাঁয় বসেও। 30 মে পর্যন্ত লকডাউন, করোনায় 28 জনের মৃত্যু। 5 দিন পর কারামুক্ত সাংবাদিক রোজিনা ইসলাম, পাসপোর্ট জমার শর্তে জামিন। মামলা প্রত্যাহারের সময় এখনই নয়, মত 2 মন্ত্রীর। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।